মানে ও কেমিস্ট ছিল না, কোনো বোটানিস্ট ছিল। স্টিল কেমনে আবিষ্কার করলো? ওর হচ্ছে গাছের পাতা থেকে কিছু উপাদান পৃথক করা দরকার ছিল, কিন্তু সে খুব জৈব যে কোনো উপাদান, গাছের পাতা বা যে কোনো কিছু একটা থেকে কিছু উপাদান পৃথক করা দরকার ছিল, কিন্তু সে খুব ভালো ইয়া পাচ্ছিল না। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাই। তো সে খুব ভালো মানে কোনো উপায় পাচ্ছিল না যে কেমনে করা যায়। তখন হচ্ছে সে এটার ইয়াটা আবিষ্কার করে। এখানে দুইটা ওয়ার্ড, ক্রোম আর গ্রাফ নিয়ে। গ্রাফ মানে তো বুঝি কোনো কিছু ফিগারে বা খাত একে ডেসক্রাইব করা চিত্র, আর ক্রোম শব্দের অর্থ হচ্ছে কালার। টাচটা দিয়ে আসি। ফেস টাইপ মানে সলিডের উপর একটা লিকুইডের ফেস, যেটা হচ্ছে একদম মোটামুটি ফিক্সড টাইপ, সেটাকে হচ্ছে স্টেশনারি ফেস হিসেবে চিন্তা করা হয়, সেটা খুব একটা নড়াচড়া করে না। আর মোবাইল ফেস হিসেবে চিন্তা করা হয় হচ্ছে যেটা লিকুইড অর গ্যাস, যেটা চলতে থাকবে, মানে ওই স্টেশনারি ফেজের মধ্য দিয়ে ট্রাভেল করতে পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু মাথায় রাখবো যে এটা ডিপেন্ড। আচ্ছা, অ্যাবজর্পশন কথাটার অর্থ কি? এখানে অ্যাবজর্পশন লিখছে কেন? একটু ভুল লিখছে, এটা অ্যাবজর্পশন হবে, এডি। আচ্ছা, তো অ্যাবজর্পশন কথাটার অর্থ কি কেউ কি বলতে পারবা? ভাই অ্যাবজর্পশন। হুম, সার্টেন পিরিয়ড বা যতক্ষণ পর্যন্ত তুমি ফোর্স না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত অবজেক্টের ভিতরে ঢুকে থাকবে। আবার তুমি যখন কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবা তখন হচ্ছে সেটা বের হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যখন মাঝে মাঝে কোনো স্পঞ্জের বল, দেখো না যে ঘর মুছার জন্য ওই যে যেরকম জিনিসের নাম মনে নাই, স্পঞ্জের বল দিয়ে যখন কোনো টেবিল বা কোনো কিছু মুছা হয় তখন হচ্ছে পানি দিয়ে মুছা হয়, এরপর যখন সুইচ করা হয় পানিটা আবার পড়ে যায় না? জি ভাই। এটা হচ্ছে একটা অ্যাবজর্পশনের এক্সাম্পল। এরকম যে করো, তারপর যে কোনো কিছু ঝাড়ু দিলা, ঝাড়ু না সরি মুছার পরে ধরো কাপড়ে পানি লেগে গেল, পরে এটা স্কুইজ করলে পানিটা পড়ে গেল, এটা একটা অ্যাবজর্পশন এক্সাম্পল। মানে সহজ ভিতরে ধরে রাখা, পরে আবার সে আলাদা হয়ে যেতে পারে যদি আমি এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করি আর কি। তো কে কতটুকু অ্যাবজর্ব হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে তার প্রপার্টির উপরে। যেমন যত বেশি পোলার হবে, পোলার কি জিনিস তো তোমরা জানো তাই না? মানে যার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি সে তত পোলার। তো এখানে তোমরা এটা এগুলা তো বুঝতেই পারতেছো, এগুলো সব হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, সিএইচও। এগুলোর সাথে কি 19 এ পরিচয় ছিল তোমাদের? কি বললেন বুঝে নেই। আচ্ছা, তো এখানে কোনটার নাম কি এটা কি বলতে পারো? ভাই কি বললেন একটু আবার বলবেন? এই যে সিএইচও, NH2, OH, COOH, কোনটার নাম কি? কোনটা কিসের কার্যকরী মূল ফাংশনাল গ্রুপ? প্রথমটা ভাই অ্যালডিহাইড, রাইট। পরটা নাম কি জানি, না, এটার নামটা ভুলে গেছি ভাই। কারো মনে আছে? ভাই একটু রিভিশন করে দিন, সবগুলোর নামই ভুলে গেছে বলতে গেলে। আচ্ছা, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যামিন, ও এটা হচ্ছে এই মূলকটাকে বলা হয়, এই র্যাডিক্যালটাকে বলা হয় হাইড্রোক্সিল র্যাডিক্যাল, যেটা থাকে হচ্ছে অ্যালকোহলের সাথে। আর এটা হচ্ছে কার্বক্সিল র্যাডিক্যাল এবং এটা থাকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে।
অ্যালডিহাইড, অ্যামিন, অ্যালকোহল, অ্যাসিড। তো এখান থেকে আমরা বুঝতেছি অ্যাসিড হচ্ছে সবচেয়ে বেশি পোলার, দেন অ্যালকোহল, দেন অ্যামিন, দেন হচ্ছে অ্যালডিহাইড। তো এদের মধ্যে এই চারটার মধ্যে যে বেশি থাকবে, মানে ধরো এই দুইটা কম্পাউন্ড যদি প্রেজেন্ট থাকে, একটা অ্যালকোহল একটা অ্যাসিড, তাহলে যেটা অ্যাসিড সেটা হচ্ছে বেশি অ্যাবজর্ব হবে। এরপর এই যে পার্টিশন কোএফিশিয়েন্ট জিনিসটাকে এই যে একটু আগে দেখলাম আমরা, যে একজন বেশি অ্যাবজর্বড হয়, একজন বেশি কম অ্যাবজর্বড হয়। তো যে বেশি অ্যাবজর্বড হয় তার পার্টিশন কোএফিশিয়েন্ট বেশি, যে কম হয় তারটা কম। এর উপর ডিপেন্ড করে হচ্ছে জিনিসগুলো আলাদা আলাদা হয়ে যায়। আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। কিছু ক্লাসিফিকেশন আগে দেখে নিই। ক্লাসিফিকেশন গুলা কি কি? ফার্স্ট হচ্ছে অ্যাডজর্পশনের উপর ডিপেন্ড করে, অ্যাডজর্পশন আর সলিবিলিটির উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে টিএলসি মানে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আর পার্টিশন ক্রোমাটোগ্রাফিতে কি করা হচ্ছে? পেপার ক্রোমাটোগ্রাফি আর গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো আমরা হচ্ছে দুইটার একটা একটা করে দেখব। তার মানে এখানে অ্যাডজর্পশন আর কলাম থেকে আমরা অ্যাডজর্পশন আর মেকানিজমটা বুঝবো, আর পেপার থেকে আমরা পার্টিশন ক্রোমাটোগ্রাফির মেকানিজমটা দেখবো। এই দুইটা টাইপের মূলত আমরা দেখবো আর কি। একটু ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তাই না? হ্যাঁ, এই যে স্টেশনারি ফেজ আর মোবাইল ফেজ কি বুঝে আসলে? এটা আমরা একটা এক্সাম্পল দিলে বুঝবো। স্টেশনারি ফেজ বলতে নরমালি বোঝায় যে যেটা হচ্ছে নড়াচড়া করে না। সাপোজ এখানে একটা সলিড তুমি একদম চক বা কিছু একটা ফিক্স রেখে দিছো, সেটা নরমালি র্যান্ডমলি পাত্রটা ঝাঁকাইলেই সে মুভ করবে, এরকম কিন্তু কিছু হবে না। বাট মোবাইল ফেস হচ্ছে তুমি ধরো কিছু একটা ঢেলে দিলা লিকুইড, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে এই জায়গার মধ্যে, সেটাকে বলা হচ্ছে মোবাইল ফেস। আমরা একটা এক্সাম্পল দেখি কলাম ক্রোমাটোগ্রাফি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। বেশি করে ফেললাম। প্রথমে হচ্ছে আমাদের যে স্টেশনারি ফেজ, হ্যাঁ স্টেশনারি ফেজ আকারে করা হচ্ছে কি, যে এই অ্যালুমিনিয়াম অক্সাইড বা এই যে নরমালি স্টেশনারি ফেজ হিসেবে আমরা ইউজ করবো চকের গুঁড়া অথবা অ্যালুমিনিয়াম, মানে হচ্ছে খুব সলিড আর কি, মেইন কথা নরমালি মুভ করবে না আর কি। এটা এটা দিয়ে হচ্ছে এই যে এই কাঁচ নট, এটা হচ্ছে ফিক্স একদম ভরে ফেলা হচ্ছে, অলমোস্ট ভরে ফেলা হচ্ছে, মানে অন্য কিছু ঢালার জায়গা থাকবে এমন ভাবেই ভরে ফেলা হচ্ছে। আচ্ছা, এটা তো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এরপর এখানে করা হচ্ছে কি, এই মিক্সটাতে হচ্ছে যেটা আমি এই অ্যালকোহল, পেন্টেন, ইথার এগুলা হচ্ছে, এক মিনিট দাঁড়াও একটু দেখে নেই। হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে মিক্স করা হচ্ছে, যে কালারফুল কম্পাউন্ডটাকে আমি মিক্স করতে যাচ্ছি সেটাকে কলামে যোগ করা হচ্ছে, দেন মোবাইল ফেস হিসেবে অ্যালকোহল, পেন্টেন, ইথার। হ্যাঁ, তাহলে তিনটা জিনিস। প্রথমে দেওয়া হচ্ছে কি স্টেশনারি ফেজ, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপর দেওয়া হচ্ছে কি যাকে আমি আলাদা করতে চাচ্ছি, মানে ক্রোমাটোগ্রাফির এইমটাই তো হচ্ছে আলাদা করা। তো যাকে আমি আলাদা করতে চাচ্ছি তাকে দিলাম। এখানে মনে করো এ প্লাস বি প্লাস সি কেন দিচ্ছে, বিকজ আমি এ বি আর সি তিনটার মিক্সচার হচ্ছে আমি ঢাললাম, আমি চাচ্ছি এ বি আর সি কে আলাদা করতে। এরপর আমি এমন একটা সলভেন্ট নিলাম যেটাতে আমি এ বি এবং সি কে মানে ডিজলভ করতে পারি। দেখো তো এই প্যারাটা ক্লিয়ার কিনা। আচ্ছা, বদরুল তো আসলো না এখন। রাওয়াত কি রেকর্ড করতেছো? আচ্ছা ঠিক আছে, ফোন ধরে নাই না? Okay. তো এরপর যেটা হইলো, এখন আমি কিন্তু প্রথমেই আমি যাকে আলাদা করতে চাচ্ছি তাকে কিন্তু প্রথমেই ঢালি নাই। ফার্স্টে হচ্ছে এটাকে ঢালছি, মানে স্টেশনারি ফেজ, এরপর মোবাইল ফেজ,
এরপর আমি যাকে আলাদা করতে চাচ্ছি তাকে আস্তে আস্তে ঢালা শুরু করলাম, মানে a প্লাস বি প্লাস সি কে নেওয়া শুরু করলাম। এখন যখন আস্তে আস্তে দিব, এখন আমি ধরে নিলাম, আমি যে ধরে নিচ্ছি এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয় হচ্ছে এ, তারপর বি, তারপর সি। এখন তাইলে কি তারা তিনটা আলাদা আলাদা লেয়ার তৈরি করবে, কারণ এ যত দূর যেতে পারবে এ তো অনেক বেশি অ্যাবজর্ব হয়, সে তো বেশি দূর যেতে পারবে না। বি একটু বেশি যেতে পারবে, সি আর একটু বেশি যেতে পারবে। তার মানে কি তারা তিনটা আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করবে না? এখানে এ বি সি কি যে এই অ্যালডিহাইড? মানে না, হ্যাঁ ধরে নিতে পারো, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যাসিড এরকম ধরে নিতে পারো আর কি। মানে যে কোনো একটা যে অর্গানিক কম্পাউন্ডটা আমি আলাদা করতে চাচ্ছি, একটা মিক্সচার কম্পাউন্ডে আমি যে তিনটাকে আলাদা করতে চাচ্ছি তারা হচ্ছে এবিসি। আমি চাচ্ছি এটা একটা একসাথে আছে, আমি চাচ্ছি এ কে আলাদা, বি কে আলাদা আর সি কে আলাদা ভাবে কালেক্ট করব। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে হইলো কি যে এ বি আর সি আলাদা আলাদা লেয়ার তৈরি করলো, তারপর এখানে একটা স্টপ কক থাকবে। তো স্টপ কক থাকাতে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে একটা পাত্রের মধ্যে সবচেয়ে নিচে যেটা সি সেটা আমি আলাদা করে স্টপ কক বন্ধ করে দিলাম, আমি দেখলাম যে সি গেছে। তারপর আরেকটা পাত্র নিলাম, সেখানে বি কে যেতে দিলাম, বি কালেক্ট করলাম। তারপর আরেকটা পাত্র নিলাম, সেখানে এ কে কালেক্ট করলাম। এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফিতে আমরা এ, বি এবং সি কে আলাদা করতে পারলাম আর কি। ভাই এ প্লাস বি যে মানে এটাকে আলাদা কেমনে করে এটা আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ, এই যে এখানে হচ্ছে একটা ইয়ে থাকে, কি বলে এটার নামটা দেখে নেই, তারা নাম কি লিখছে, আচ্ছা নাম লেখা নাই, এটা কি জানি বলে এটার নাম, মানে এটা একটা চাবির মতো আর কি। মানে এটা হচ্ছে নরমালি বন্ধ থাকে, তারপর হচ্ছে যখন এটা ঘুরানো হয় তখন এটা খুলে যায়, তখন এই স্টপ এখান থেকে কক। কিছু স্টপ কক থাকবে। হ্যাঁ, তো এটা পড়তে থাকে। তারপর পড়া শেষ হয়ে গেলে, যখন সি লেয়ারটা পড়া শেষ হয়ে যায় তখন ওটা আবার বন্ধ করে দেওয়া হয়। তারপর এই পাত্রটা সরাই নিল, তারপর নতুন একটা পাত্র আনলো। এরপর বি যখন পড়ে ততক্ষণ খোলা রাখে, বি পড়া শেষ হয়ে গেলে আবার বন্ধ করে দেয়। সিমিলারলি আবার এটা না না, আমার কোশ্চেনটা ছিল যে উপরে এ বি সি এটা কেমনে হইলো, মানে জিনিসটা আলাদা বলছে কেমনে কেমনে হলো হইলো। কন্টেন্ট। হ্যাঁ 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 ওইটা। বুঝছি। সো এক ধরো কেমনে বোঝানো যায়, সাপোজ তুমি, তোমাদের প্রোগ্রাম হয় না বিভিন্ন স্কুলে সায়েন্স ফেয়ারে, শুনছিলাম বিকরণের স্যার হয় নাকি? আচ্ছা, তোমাদের তো এখন কোয়ারেন্টাইনের জন্য হয় হয় না, নাই বাট ভাইয়া। হইতো মেবি মোস্ট প্রবাবলি। তো মনে করো তোমার হচ্ছে ওই স্কুলে কে কে আছে, এখানে নাফিস আছে, রাওয়াদ আছে, তাহমিদ আছে, মাহিন আছে, ভালো কথা। তো এখানে মনে করো যার ধরো একটা জায়গায় যদি আমরা যাই, যখন যার যেখানে বন্ধু বেশি সে তো ওখানে বেশি সময় থাকবে, তাই না? তো মনে করো নাফিসের ওখানে 4 জন ফ্রেন্ড আছে, বিক্রমের স্যার, রাওয়াদের 3 জন, আহমেদের 2 জন, সরি মাহিন মাত্র 1 জন। তো কার বেশি সময় লাগবে আসলে ওখান থেকে আসতে? সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশিক্ষণ ওখানে কে থাকবে কলেজে? নাফিস থাকবে, তাই না? ওর বেশি ফ্রেন্ড, সো নাফিস অনেক বেশি সময় থাকবে। বাট মাহিন তো দেখে মাত্র 1 জন ফ্রেন্ড, 1 জন ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে, যে নর্মাল ফ্রেন্ড হয় তাহলে একজনের সাথে কথাবার্তা বলে অনেক তাড়াতাড়ি মনে করো মেইন গেটে চলে যাবে। এই যে মাহিন এখানে আসলো, তারপর তাহমিদ 2 জন ফ্রেন্ড, ওরা একটু বেশি সময় লাগবে। সো ওর মনে করো যে মাহিন যখন মেইন গেটে চলে আসছে অলরেডি, মাত্র 1 জন ফ্রেন্ড, তখন হয়তো তাহমিদ একজনের সাথে কথা বলছে, আরেকজনের সাথে কথা বলতেছে, তখন ও মেইন গেটের একটু দূরে থাকবে। আর রাওয়াত মনে করো, রাওয়াত তখন একজনের সাথে কথা বলছে, কিন্তু ওর তো ফ্রেন্ড হচ্ছে আরো 2টা বাকি আছে, তো ও তো একদম এখানে থাকবে, আর নাফিস হচ্ছে এই জায়গায় থাকে। আলটিমেটলি কি তারা লেয়ারে লেয়ারে ভাগ হয়ে গেল, এবং আমি যদি এখানে মেইন গেট খুলে দেই কিছুক্ষণের জন্য, মাহিন টুক করে বের হয়ে যাবে, তাহমিদ তো তখন বের হইতে পারবে না। তারপর আস্তে আস্তে আহমিদ বের হবে, আবার রাওয়াত বের হবে, নাফিস বের হবে, এরকম আর কি। বুঝতে পারছো? এটা কি বুঝছো ভাইয়া? আমার কথা কি জি শোনা ভাইয়া, যাচ্ছে? হ্যাঁ বুঝছি। বুঝছি। বুঝতে পেরেছি।
অলরাইট, তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিটা সবার কাছে ক্লিয়ার না? এলিয়েন্ট আর এলিউশনটা কি? ইলিউশন মানে হচ্ছে ওই যে যেই সলভেন্টটা অ্যাড করা হচ্ছে, একটা এই যে নতুন যে সলভেন্ট, এই যে অ্যালকোহল, পেন্টেন, ইথার, এদেরকে যে যোগ করা হচ্ছে এদেরকে বলা হচ্ছে ইলিউশন, এবং এই প্রসেসটা হচ্ছে ইলিউশন। বিকজ আমি কেন ইলিউশন ইউজ করতেছি, কারণ হচ্ছে আমি যে এই জিনিসগুলো এবিসি কে যে বের করে আনবো, তাদেরকে তো একটা সলভেন্টের মধ্যে বের করে আনিয়ে আসতে হবে, কোন একটা সলভেন্ট ডিসলভ করতে হবে বের করে আনার জন্য। ওই এমন একটা সলভেন্ট আমি ইউজ করতেছি যাতে এ বি সি তিনজনই ডিসলভ হয়ে যায়। বুঝছি ভাই। একটু জাস্ট একবার দেখে নাও। আপনি কি ওয়াসাতে রেগুলার? একটু কম রেগুলার। মানে সেশনে যান রাতের বেলা, ডিসকাউন্টের সেশনে? অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম যাই না, বিকজ মানে আমি নোটিফিকেশন আসে না, বুঝছো? মানে এখন দেখি মেসেঞ্জার একটা গ্রুপ খুলছে, তখন হচ্ছে লাইক মেসেঞ্জারে নোটিফিকেশন আসে আমার, কিন্তু হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন কে বন্ধ করছি নাকি আমি চেক করে দেখি তো এখনই। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আমার কেন জানি আসে না। অ্যাপ পারমিশন, না নোটিফিকেশন তো অন করা আছে, স্টিল কেন জানি আসে না ফোনে, মানে ফোনের উপরে যে এটা আসে না কোনো মেসেজ আসলে কিছু, ওরকম কিছু কেন জানি হোয়াটসঅ্যাপে আসে না কেন? না ভাই, এমনি সেদিন ডিসকর্ডে দেখলাম তো আপনাকে, তাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আসলে কোনো কাজ ছিল না, ওই দিন জয়েন করছিলাম, এরপর আর একদিনই যাওয়া হয়েছিল। আমিও রেগুলার না, বটু রেগুলার, বটু এখানে এক্সিকিউটিভ নাকি জানি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিটা মনে হয় সবাই বুঝতে পারছে, তাই না? ব্যাপার এখানেও কিন্তু আলাদা করা হচ্ছে, এবং এখানেও ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আলাদা করা হচ্ছে। এখানে আগে কি হচ্ছে, একটা কলামে তারা আলাদা লেয়ার গঠন করতো, আর পেপার ক্রোমাটোগ্রাফিকে তারা হচ্ছে ডট দেখা যাবে আমরা। তো এখানে এখানে মেইন ব্যাপারটা কিরকম, লেখাগুলো কি পড়া যাচ্ছে? তো এখানে ফার্স্ট একটা ফিল্টার কাগজে হচ্ছে ইয়া করা হইলো, কি বলে যে পানিতে চুবানো হইলো, পানিতে চুবানো হইলো বা পানিটার মধ্যে ঢালা হইলো, সামহাও ফিল্টার কাগজটা ভিজে থাকবে আর কি, ফিল্টার কাগজটা পানিকে অ্যাবজর্ব করে রাখলো। আচ্ছা, পানিকে অ্যাবজর্ব করে রাখার পর হইলো কি, তারপরে এই মানে যে কম্পাউন্ডটাকে আমি আলাদা করতে চাচ্ছি, সেই কম্পাউন্ডটাকে হচ্ছে সেই কম্পাউন্ডটার মধ্যেই এই ফিল্টার পেপারটাকে চুবানো হইলো। এখন চিন্তা করে দেখো, ধরো এই কম্পাউন্ডের মধ্যে তিনটা পার্ট, এ বি সি। এই তিনটা এবিসি এর মধ্যে কি কাহিনী হইলো, মনে করো যে এ হচ্ছে অনেক বেশি অ্যাডজর্বড হয়, বি হচ্ছে একটু কম হয়, সি হচ্ছে একটু কম হয়, সেই আগের মতোই। এখানে দাঁড়াবে কি তাহলে, ধরো সবাই তো তাহলে সেম স্পিডে যেতে পারবে না, আগের মতোই। ধরো আমি এখানে চুবাইছি জিনিসটাকে, এটা হচ্ছে আমার যেই সলভেন্টটাকে আমি আলাদা করতে চাচ্ছি তার মধ্যে চুবাইলাম, তো তার যে পার্টিকেল গুলা ফিল্টার পেপার বেয়ে উপরে ওঠা শুরু করবে। মানে এরকম হয় না যে সাপোজ তুমি একটা কাগজকে যদি পানিতে চুবাও, পুরোপুরি পানিতে চুবাইলা না, হ্যাঁ, জাস্ট কাগজের নিচের পার্টটাকে চুবাইলা, আস্তে আস্তে কি পুরো কাগজটাই ভিজা শুরু করবে না, পানিকে উপরে ওঠা শুরু করবে না? তো এখানেও সেম ব্যাপার, অর্গানিক কম্পাউন্ডটা উপরে উঠে শুরু করবে। অর্গানিক কম্পাউন্ডের মধ্যে তো তিনটা, মানে এটা একটা মিক্সচার, সেখানে এ আছে, বি আছে, সি আছে, তিনটা জিনিস। তো এখানে যেটা ঘটবে, এই তিনটা জিনিসের মধ্যে এবিসি প্রত্যেকে সেম স্পিডে উঠতে পারবে না। ধরো আমি বুঝলাম যে ওই যে আগের মতোই, মনে করো আবার এক্সাম্পল দেই,
নাফিসের কয়টা ছিল? 4টা বান্ধবী ছিল। সো নাফিস হচ্ছে মনে করো তো এই জায়গাতেই আটকে যাবে, বেশি দূর যায় নাই এখনো। এটা এখন চিন্তা করো ওপেনিং গেট হিসেবে, ক্লোজিং গেট না, ওপেনিং গেট। তো নাফিস রিকগনাইজে ঢোকার পর মাত্র 4টা বান্ধবী দেখলো, সো মাত্র এই জায়গায় থাকবে, একজনের সাথে কথা বলতেছে। তারপর এই জায়গায় হয়তো রাওয়াত থাকবে, এই জায়গায় হয়তো তাহমিদ থাকবে, এই জায়গায় মাহিন থাকবে, বিকজ মাহিন তো অনেক ফাস্ট চলে যাবে, কজ কি অ্যাট্রাকশনটা কম ওর এই ফিল্টার পেপারের উপর। তো দ্যাট মিনস হচ্ছে আমি যখন এটা দিয়ে আমি আসলে বুঝতেছি কি, আমি আলাদা করতে পারতেছি তাদেরকে যে এখানে কি কি মিক্সচার প্রেজেন্ট। এখন এই ডিসটেন্সটা দেখে আমি কেমনে জানবো যে এখানে কি প্রেজেন্ট? আমি তো জাস্ট দেখবো যে ধরো এই নাফিস মনে করো 3 মিটার গেছে, রাওয়াত 4 মিটার, মাহিন 5 মিটার, নাফিস 6 মিটার গেছে। এখান থেকে আমি কি বুঝতে পারবো? এখান থেকে বোঝার জন্য আমাদের একটা ডেটা টেবিল থাকবে, তোমাদের কাছে থাকবে না, সায়েন্টিস্ট যারা আসলে আলাদা করে ওদের কাছে থাকবে আর কি। তো ওদের কাছে মনে করো একটা লিস্ট থাকবে যে আমি জানি যে এই কম্পাউন্ডের জন্য আরএফ এর ভ্যালু হচ্ছে সাপোজ 0.3, বি কম্পাউন্ডের জন্য আরএফ এর ভ্যালু হচ্ছে 0.2, 0.15, এরকম কিছু থাকবে। এরপর ওরা তোমার ধরো ওর আরএফ ডিসটেন্সটা কাউন্ট করবে, আরএফ এর ভ্যালু কত। তো আরএফ এর ভ্যালু কিভাবে বের করা হয়? একটা হচ্ছে এই কম্পোনেন্টটা কত দূর গেল, মানে এই যে আর এম এই ডট গুলা কত দূর গেল সেটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে পানি কতটুকু গেল, বা তুমি যে সলভেন্টটা ইউজ করো না কেন সেই ফিল্টার পেপারে কতটুকু গেল সেটা হচ্ছে কাউন্ট করা হচ্ছে। ডেফিনেটলি সলভেন্টটা অনেক বেশি দূর যাবে, আর যাদের আমি আলাদা করলাম তারা কম দূর যাবে। এভাবে হচ্ছে আমরা আরএফ এর ভ্যালু বের করবো ওখান থেকে, এন্ড দেন বুঝতে পারবো এখানে কোন কোন এলিমেন্ট প্রেজেন্ট। এখানে কিন্তু আমরা আলাদা সেভাবে করতে পারতেছি না আগের মতো, আমরা জাস্ট বুঝতে পারতেছি যে এখানে কোন কোন এলিমেন্ট প্রেজেন্ট, শনাক্তকরণ অ্যাকচুয়ালি। পুরো প্রসেসটা কি তোমাদের কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে এখানে বলো এর উপর ডিপেন্ড করে। ওই যে কে কত বেশি অ্যাডজর্ব হচ্ছে, ধরো যার অ্যাডজর্পশন বেশি তার তো মনে করো হচ্ছে আরএফ এর ভ্যালুটা অনেক কম হবে, বিকজ অ্যাডজর্পশন বেশি মানে সে বেশি দূর যেতে পারবে না, তখন তার এই ভ্যালুটা অনেক ছোট হবে এবং আরএফ এর ভ্যালু অনেক কমে যাবে। বুঝতে পারছো? আর যার অ্যাডজর্পশন অনেক কম সে তো মনে করো তার কোনো অ্যাট্রাকশন নাই, সে অনেক দূর চলে যাবে, এন্ড অনেক দূর যাওয়ার পর সে যেহেতু অনেক দূর চলে যাচ্ছে তার মানে তার এই যে কি বলে নিউমারেটরের ভ্যালুটা অনেক বেশি, দ্যাট মিনস তার আরএফ এর ভ্যালুটা অনেক বেশি। বুঝছি ভাই। প্রসেসে আসলে কখনো লিখতে বলে না, প্রসেসে হয়তো যদি লিখতে বলো তুমি জাস্ট তোমার নিজের ভাষায় এখানে যেভাবে কাজের ধারা লিখছে সেভাবে লেখার দরকার নাই, এই পর্যন্ত কখনো আসে নাই বুঝছো, মানে ক্রোমাটোগ্রাফির একটাই আসছে, আমরা বোর্ড পিডিএফ একটু দেখাই, এই পর্যন্ত আসে নাই বলে 19 সালে তো একটা খালি আসছিল মনে হয়, Let's see তারপর শনাক্তকরণ না আসে নাই। আচ্ছা, আমরা যেটা পড়ছি এখান থেকে খালি একটা এই যে এটা আসছিল যে ক্রিস্টালাইজেশন আর ডিস্টিলেশন এদের ডিফারেন্সটা আসছিল খালি, যেটা কয়েকদিন আগে পড়ছিলাম যেটা সেটা আসছিল একবার, মানে আমি এই লাস্ট টপিকের গুলোর কথা বলতেছি, সেখান থেকে একটা কোশ্চেন পাওয়া গেছে। ক্রোমাটোগ্রাফি কি একটা ডেফিনেশন আসছে ক নম্বরে, বাট কোন সিটিতে না। আচ্ছা এরপর দেখি আরো, এখানে বি নাম্বারে আসছে আরএফ এর ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। এটা কেন হতে পারে? বিকজ ওই যে সলভেন্টের চেয়ে তো সলিড বেশি দূর যেতে পারবে না, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে এর ভ্যালু 1 হতে পারে। ফিজিক্স 15-16 এটা কি ভাই? তারপর স্টিল 9, এনার্জির একটা আছে, স্টিল নাই কিছু।
সতেরো সালে একটা ক নম্বরে আসছে আর এর কি জিনিস। Okay. ক্রোমাটোগ্রাফি, এই যে ঘ নাম্বার একটা পাওয়া গেল। দিনাজপুর বোর্ড 17 এ এসে 30 নাম্বার ক্রিয়েটিভ এসে হচ্ছে ক্রোমাটোগ্রাফিক পদ্ধতি অ্যাপ্লিকেশন, মানে এটা হচ্ছে এখানে ক্রোমাটোগ্রাফি কিভাবে অ্যাপ্লাই করা যাবে সেটা এক্সপ্লেন করতে বললো নাম্বার ডি তে এসে। তো এখানে জাস্ট এক্সপ্লেন এই পেপার ক্রোমাটোগ্রাফি জাস্ট ক্রিস্টালাইজেশন তারপর ডিস্টিলেশন ওগুলো তো আসে না। ওই যে একটা দেখলা যে ক্রিস্টালাইজেশন আর ডিস্টিলেশনের ডিফারেন্স বের করতে না মানে বললো। দিতে তো আসে নাই, দিতেই ছিল এটা, ওটা দিতেই ছিল ইনিশিয়াল একটা বলে। এরপর এমনি কম আসে বাট জাস্ট আসছে আর কি, এটা এখান থেকে একটাই, একটা ক্রোমাটোগ্রাফি একটা হচ্ছে ডিস্টিলেশন আর ওটা ডিফারেন্স। আচ্ছা দেখি 17 গুলো আমরা দেখে শেষ করি আর কিছু আছে কিনা। আচ্ছা আরেকটা কথা আসছে হচ্ছে যে এ আর সি এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এ আর সি এর মধ্যে কোন মিক্সচারকে আলাদা করার জন্য অ্যাপ্লিকেবল। এটা আসলে তুমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সম্বন্ধে যতই নলেজ থাকুক এটা পারা পসিবল না, তখন পসিবল মানে ফার্স্ট পেপারের নলেজ দিয়ে পসিবল না, ইভেন সেকেন্ড পেপার দিয়েও ইন সাম কেস পসিবল না। কেন? বিকজ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আমরা কখন ইউজ করবো এটা কিসের উপর ডিপেন্ড করে? কম্পাউন্ড অর্গানিক নাকি না? সেটা ডিপেন্ড করে, আমরা বলছিলাম যে যদি তাদের বয়লিং পয়েন্ট ডিফারেন্স লেস দেন 4 ডিগ্রি হয় তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ করি। এরকম ছিল না? বুঝবো কিভাবে? এক্স্যাক্টলি সেটাই বলতেছে, এখানে আসলে আমাদের তো বুঝার উপায় নাই। লাইক আমি নিজেও অ্যাকচুয়ালি জানি না, এখানে সোডিয়াম ক্লোরাইডের মনে হয় 800 1000 কত সামথিং, এটা যার যে হচ্ছে বয়লিং পয়েন্ট গুলো মুখস্থ করছে সে জানে। এটা আমি ইভেন নিজেও জানি না যে এখানে আসলে কোনটা মিক্সচারে আমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ করতে পারবো। যাদের বয়লিং পয়েন্টটা মুখস্থ আছে বেনজিন, টলুইন, মিথানল, বেনজিন তো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, টলুইন এখানে প্রত্যেকটাই অর্গানিক কম্পাউন্ড আসলে। তো এখানে আসলে বুঝার একটু ডিফিকাল্ট যে কিভাবে করবো। সো এখানে আগে যে দেখো সবগুলার বয়লিং পয়েন্ট মেনশন করছে 64, 80, 111, এবং যাদের যেখানে ডিফারেন্স লেস দেন 40 সেখানে হচ্ছে ইউজ করবো আর কি। সো এটা যদি পারতে হয় তার জন্য তোমার সেকেন্ড পেপার থেকে এই অর্গানিক চ্যাপ্টার থেকে এগুলার ইয়েটা মুখস্থ করে নিতে হবে। ইভেন আমি আসলে পড়াই না কাউকে, যখন আমি কোশ্চেনটা এখন মাত্র খেয়াল করলাম যশোর 16-এ এরকম কোনো কোশ্চেন আমিও দেখি নাই, এটা আসলে আমিও পারতাম না আসলে। বয়লিং পয়েন্ট আমি কখনো মুখস্থ করি নাই সেভাবে, এটা পারার জন্য বয়লিং পয়েন্ট মুখস্থ থাকা লাগে। তো যে বেসিক্যালি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে সে হয়তো এটা পারতে পারে, কিন্তু তারা তো বয়লিং পয়েন্ট মুখস্থ করে। আচ্ছা এমনি বুঝছো তো ব্যাপারটা, কি করতে হবে? জাস্ট বয়লিং পয়েন্ট দেখাইতে হবে, তারপর লেস দেন 40 হইলে আলাদা করা যাবে, এটাই হচ্ছে মেইন কথাটা। বুঝছো না এটা? কিভাবে বুঝছো? এখানে একটা এক্সট্রা কাজ করছে, এখানে কিন্তু জানতে চায় নাই আসলে যে কিভাবে করবে। কি লিখছে? আংশিক পাতন পদ্ধতিতে কোন মিশ্রণকে পৃথক করার জন্য প্রযোজ্য, দ্যাটস ইট। তো এই এইটা যে আনসারটা সেটা কিন্তু 2 লাইনেই বা 3 লাইনেই শেষ হয়ে যায়, যে ডিফারেন্স 40 এর চেয়ে কম তাই একে করা যায়, আর ওটা যায় না তাই এরকম এটা পৃথক করা যায় না কারণ হচ্ছে 40 এর চেয়ে কম। এরপর এই যে বর্ণনাটা এটা কিন্তু কোশ্চেনে যায় নাই, দেখো কোশ্চেনটা খেয়াল করে, তাকে করা যাবে বাট কিভাবে করা যাবে এমন কোন কোশ্চেন কিন্তু লেখা নাই। স্টিল ওরা করছে কারণ এটা একটা 4 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন 3-4 লাইন দিলে দেখতে কেমন দেখা যায়, এই জন্য ওরা এক্সট্রা হিসাবে এটাও দেখাই দিচ্ছে আর কি। সময় থাকলে যদি এরকম কেস থাকে সময় থাকলে দেখাই দিবা আর কি, আর সময় না থাকলে মেইন কথাটাই লিখলাম। আচ্ছা দেখি কিছু, ঠিক আছে আমরা তাহলে 16 পর্যন্ত যাওয়ার দরকার নেই। 17, 18, 19 3 বছরের ক্রিয়েটিভ দেখলাম। 3 বছরের ক্রিয়েটিভে টোটাল কতগুলো কোশ্চেন? 30টার মতো ক্রিয়েটিভ আর কি। সিডি ধরলে তো 60টা, এর মধ্যে 60টার মধ্যে 3টা ছিল আমাদের, একটা ছিল ক্রোমাটোগ্রাফি, দুইটা ছিল ক্রোমাটোগ্রাফি, সরি 2টা ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে এই যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এবং আরেকটা ছিল হচ্ছে ক্রিস্টালাইজেশন আর ডিস্টিলেশনের পার্ট।
এই আর কি। তুমি বুঝতে পারতেছো, বেশ লেস ইম্পর্টেন্ট, তারপরে পড়ে যায় আর কি। এমসিকিউ তে জাস্ট মেইন কথাটা যাতে লিখতে পারো অ্যাটলিস্ট যদি আসেও। এখন তো তোমাদের যে তুমি যে এখন যতটুকু পারো, এখন ক্রিয়েটিভে যদি মেইন কথাগুলো আসতে লিখতেও বলে বা ডিফারেন্স কিছু লিখতে বলে, হয়তো বানানটা না কিছু তো লিখতে পারবা। আচ্ছা, প্রসেসটা তো ক্লিয়ার তাই না, এই পেপার ক্রোমাটোগ্রাফি? জি ভাইয়া। আচ্ছা, এমসিকিউ 2.13 খুবই সহজ, সেটার আনসার কত হবে? 0.15। ইজি ছিল। ওকে, আচ্ছা। ভাইয়া 1 এর বেশি হবে না কেন, একটু আবার বলবেন রিজনটা? 1 এর বেশি হবে না বিকজ এই এটার দিকে তাকাও, এই যে মোবাইল ফেজে যে সলভেন্টটা যাবে সে অবশ্যই বেশি ডিসটেন্স ক্রস করবে। এই যে যেটা সলভেন্ট, সে হচ্ছে মনে করে এই জায়গায় চলে যাবে। আর যে অর্গানিক কম্পাউন্ড গুলো সেগুলো তো ফিল্টার পেপারে অ্যাডসর্বড হবে, তারা কিন্তু বেশি দূর যেতে পারবে না, এবং যত দূরই যাক না কেন অবশ্যই সলভেন্টের চেয়ে বেশি যাওয়া তো পসিবল না। বুঝছো না? জি ভাইয়া। সাপোজ তোমার একটা সলভেন্ট এবিসি এর মিক্সচার আছে, হ্যাঁ, পানির মধ্যে। তুমি যখন পানি ঢেলে দিলা, পানির যত দূর যাবে এবিসি তো তার বাইরে যেতে পারবে না, এবং ডেফিনেটলি তার চেয়ে কমই যাবে, বিকজ এদের স্পিড তো পানির চেয়ে অবশ্যই কম হবে। হ্যাঁ ভাইয়া। অলরাইট, ঠিক আছে, তাহলে আর তো মনে হয় কিছু নাই যেতে বাকি, যত প্র্যাকটিক্যাল ব্যবহারিক আর কিছু নাই। আচ্ছা, আর এগুলা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যা যা করছি, এগুলার ইউজ কি কি, কোন কোন জায়গায় ইউজ করা হয় কৃষি ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্সের কথাবার্তা, খাদ্যদ্রব্য, চিকিৎসা, শিল্প, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি এখন আর কোনো কনফিউশন না থাকলে আমরা কি ফিজিক্সে যাবো? জি ভাইয়া।